আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও, আজকে আমি তোমাদেরকে এইবারের যে মাধ্যমিক পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নোত্তরগুলো যতটা সম্ভব সমাধান করে দিচ্ছি। তোমরা ভালো করে দেখতে থাকো, ঠিক আছে? দেখো, সবচেয়ে প্রথমে আমরা এমসিকিউগুলো করব। তাহলে দেখো, 1 নম্বর যে এমসিকিউটা আছে, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না, সেটা হবে CO2। 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের ভর হলো 8.5 গ্রাম। নিচের কোন রাসায়নিক সমীকরণটি অনুযায়ী দেখো, 5 মোল মিথেন সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? 224 লিটার। আর তাপ পরিবাহিতাঙ্ক এসআই একক হলো দেখো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা। দেখো 5 নম্বর কোশ্চেন, মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে ধ্রুববিন্দুর অবস্থান হলো অসীম দূরত্বে। যখন আলোকরশ্মি কাঁচফলকের বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয়, তখন চ্যুতিকোণের মান হবে 0 ডিগ্রি। কত সংখ্যক ইলেকট্রন মোট আধান 1 কুলম্ব? সেটা হচ্ছে দেখো, যে 6.25 × 10⁻18। তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় সিলিকনের। একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর হবে m। মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় মৌলটি কোন শ্রেণীতে অবস্থিত হবে? 1। অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, আচ্ছা এরপর চলে এসো আমাদের নেক্সট প্রশ্ন। নিচের কোন মৌলটি রুরাল অ্যালুমিনিয়ামে উপস্থিত থাকে না? এটা হচ্ছে জিঙ্ক। কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন রং কী হবে? গাঢ় নীল। নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণের। আর মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। হয়ে গেল তাহলে এমসিকিউগুলো। আচ্ছা এরপর চলে এসো 2 নম্বরের কোশ্চেন খ বিভাগে। বায়োগ্যাসের মূল উপাদানটি হচ্ছে না মিথেন, CH4। শ্বাসের সঙ্গে জড়িত একটি গ্যাসের নাম হলো যেটি বায়ুমণ্ডলে বাংলা বিশ্ব উষ্ণায়ন ঘটে, কার্বন ডাই অক্সাইড, CO2। প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলো জুল পার গ্রাম বলতে কী বোঝায়? মানে প্রতি 1 গ্রাম দহনে 50 কিলো জুল শক্তি উৎপন্ন করবে। নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা চাপে সকল গ্যাসের সম আয়তন অণু থাকে হবে, এটা পরমাণু আছে, সুতরাং এটা মিথ্যা। আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই এককটি লেখো, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা এরপর আছে দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা। দেখো, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটির পাত্রে রাখা প্রসারণের উপর নির্ভর করে, মিথ্যা। কোনো পরিবাহীর প্রেরিত প্রস্তুতের সাথে মধ্যে সম্পর্কটা দেখো, যেটা দিয়ে তাপীয় রোধ আর পরিবাহিতার মধ্যে সম্পর্ক R=L/Ka হবে। আরটা তাপীয় রোধ আর কেটা হচ্ছে তাপীয় পরিবাহিতার মধ্যে সম্পর্ক লিখেছি। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি, অর্থাৎ R=1/K, এটাও লিখতে পারি, তাই না? ব্যস্তানুপাতে আছে। কোন বর্ণের আলোকরশ্মি বিক্ষেপণ সর্বনিম্ন? লাল। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। রামধনু। এমনটি যন্ত্রের নাম হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক রূপান্তরিত করে, বৈদ্যুতিক মোটর। 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভৃতির বিরুদ্ধে নিজেতে কত পরিমাণ কার্য করতে হবে? 1 জুল। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো। আলফা কণা। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয়? নিউক্লিয় বিভাজন। আচ্ছা এবার বামসন ডানসমোটা মিলিয়ে দেখো। সর্বাধিক ঋণাত্মক মৌলটা হবে এই যে সিতে, ফ্লুরিন। রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় Fe অর্থাৎ আয়রন। যে মৌলের অ্যানায়ন তড়িৎ লোহার মরিচাপকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে গিয়ে বি, ক্লোরিন। আর ধাতু সংকর পিতলে যে ধাতুটির পরিমাণ শতকরা পরিমাণ অন্য ধাতুটির পরিমাণ শতকরা বেশি থাকে সেটা হচ্ছে কি Cu। আচ্ছা নিচের কোনটি সমযোজী যৌগ? এর মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। গোল প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। পটাশিয়াম অরোসায়ানাইড, KaUCN2 সংকেতটা লিখে দিয়েছি। কোনো তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণ কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে? আয়ন, অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন লিখলেও হবে। আচ্ছা এরপর চলে এসো 14 নম্বর কোশ্চেন। একটি তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী পরিবাহী ব্যবহার করা যায় না কেন? কারণ পরিবর্তী পরিবাহী মানে যেটাকে আমরা এসি বলি, তাই তো? এসি না হলে ডিসি ব্যবহার করা হয় তো, কারণ হচ্ছে দিক নির্দিষ্ট সময় পর পর পাল্টায় আর আয়নগুলি একমুখী চলাচল হয় না। আচ্ছা লেড নাইট্রেটের জড়িত দ্রবণে H2 চালনা করলে যে কালো রঙ পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো PbS। শূন্যস্থান পূরণটা করো। এখানটা দেখো, এটা ইউরিয়া হবে, NH2CO NH2 বা NH2 তোমরা এটাও লিখতে পারো যে এরকম NH2CO, এটা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। দুটি গ্যাসের রাসায়নিক পদার্থের বিক্রিয়াটি কঠিন পদার্থ উৎপন্ন হয় যে অ্যামোনিয়া প্লাস HCl, মানে এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এটা IUPAC নাম চাইছে 2-প্রোপানল, ঠিক আছে, এটা লিখলেই হবে। ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো, যে লিখে দিয়েছি দেখে নাও। এটা প্রোপান 2-অল লিখলেও হবে। PVC বা পলিভিনাইল ক্লোরাইডের ব্যবহার লেখো। জলের পাইপ, ইলেকট্রিক তারের আন্তরক। এরপর চলে আসছি আমরা গ বিভাগ। গ বিভাগের সমস্ত ডাইরেক্ট আমি বেশি ডিটেলসে করছি না, কারণ স্থিতিশীল ধারণ কি তোমরা এগুলো বইতে পেয়ে যাবে, জানো জিনিস, সেগুলো যা লিখতে পেরেছো ঠিকঠাকই আছে। আমি বরং এই অঙ্কটা দেখো করে দিয়েছি, এটা খুব কমন অঙ্ক, তোমাদের বইতে করে দেওয়া অঙ্ক। আমি এটা দেখো, উত্তরটা 819 ডিগ্রি সেন্টিগ্রেড হবে বা 1092 কেলভিন।
তবে সেন্টিগ্রেডে কনভার্ট করে দেওয়াটাই ভালো। আর এই অঙ্কটাও দেখো আমি পুরো করে দিয়েছি, এটা 28 গ্রাম পার মোল হবে, এটার যে মোলার ভর মান নির্ণয় করতে দিয়েছে। এটা দেখে নাও, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, যদি পরবর্তীকালে দেখতে সুবিধা হয় দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমি এই যে 3.3-এর যে অঙ্কটা 1.5 প্রতিসরাঙ্ক কাঁচের স্ল্যাবের মধ্যে গেলে এই প্রতিসরাঙ্ক বিষয় কাঁচের স্ল্যাবের গেলে প্রতি কত হবে, মিউ ইকুয়াল টু সি বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু সি বাই মিউ হবে, তাহলে 3 ইন্টু 10⁸ বাই 0.5, 2 ইন্টু 10⁸। আর এইটা দেখো উত্তর লেন্সে একটি বস্তু 10 গুণ বিপরীত প্রতিবিম্ব, তাহলে এম ইকুয়াল টু আই বাই ও, আই হচ্ছে প্রতিবিম্বের আকার, ও হচ্ছে বস্তুর আকার, তাহলে এটা 10 দিয়েছে, বস্তুর আকার 5 দিয়েছে, তাহলে আই ইকুয়াল টু 10 ইন্টু 5, 50 সেন্টিমিটার হবে। 3.4-এর অঙ্কটা এখানে তোমরা একটু হিজিবিজি হয়ে গেছে, আমি ভালো করে ফ্রেশ করে করেছি, তোমরা ভালো করে দেখে নাও, আমি এখানে ফ্রেশ করে দিয়েছি। দেখো এই যে 3.4-এর অঙ্কটা দেখো, এখানটা 3.4-এর কোশ্চেন তোমরা দেখলে বুঝতে হবে, দেওয়া আছে R1টা 5 দেওয়া আছে, তা R2টা তোমাকে বার করতে হবে। তা প্রথমে কী করে দেখো, L1টা L ধরেছি, L2 হচ্ছে গিয়ে L প্লাস 20% অফ L মানে 1.2 L, তাহলে L2 বাই L1 হচ্ছে 1.2। আচ্ছা, আর একটা দেখো V1 ইকুয়াল টু V2, তাহলে এখান থেকে A1 L1 ইকুয়াল টু A2 L2, তাহলে A2 ইকুয়াল টু A1 L1 বাই L2, তাহলে A1 বাই 1.2। দেখো কারণ তোমার এখান থেকে দেখতেই পাচ্ছ যে L1 বাই L2 হচ্ছে 1.2, তাহলে আমরা যদি এখান থেকে আমরা দেখে নিই, তাহলে A2 বাই A1টা হচ্ছে 1. বলে L2 বাই L1 যেমন 1.2 এসছে, তাহলে এখান থেকে আমাদের এই A1 বাই A2টাও 1.2 আসছে। তাহলে এবার দেখো R2 ইকুয়াল টু রো L2 বাই L1, আর R1 ইকুয়াল রো L1 বাই L1, তাহলে R2 বাই R1 হচ্ছে L2 A1 বাই L1 A2। তারপরে দেখো এই যে দুটো অনুপাত যে আগে বার করে এলাম, এই যে দুটো অনুপাতের মান দুটোই 1.2 করে, তাহলে R2 ইকুয়াল টু এটা ইন্টু R1 হবে, তাহলে এই দুটো গুণফল হচ্ছে 1.44 ইন্টু 5, 7.2 ওহম হবে, এটাই উত্তরটা। ঠিক আছে, এই অঙ্কটা একটু তোমাদের জন্য খাটনির অঙ্ক দিয়েছিল। এরপর যেগুলো দিয়েছি দেখো, তরল হাইড্রোজেন গ্রহণ তড়িৎ পরিবহনে সক্ষম নয়, এগুলো তোমরা জানো, কারণ H+Cl মাইনাসে তৈরি হয় না, আর NaCl হয়, কারণ NaClটা Na+Cl মাইনাসে ভাঙতে পারে, তাহলে সেই আয়নগুলো তড়িৎ পরিবহন করে। একটি উপযুক্ত আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অষ্টক নীতি বহন করে, এটা LiH লিখবে। বেরিলিয়াম ক্লোরাইড ফ্লোরাইড এখানে কিন্তু নম্বর কেটে দেওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সেগুলো এখনও অবধি বোর্ডের কী এগুলো বেরোয় সেগুলো দেখতে হবে, তাহলে লিথিয়াম হাইড্রাইড লেখাটাই বেটার। ঠিক আছে, একটি কঠিন ও তরল সমযোজী যৌগ উদাহরণ দাও, গ্লুকোজ আর জল হবে, আরও লিখতে পারো, চিনি লিখতে পারো, এখানে তুমি ইথাইল অ্যালকোহল লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। কীটযন্ত্রে পুষ্করী গ্যাসের নাম লেখো, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস, সমুদ্রের সমীকরণ দিয়ে বিক্রিয়াটা দেখিয়ে দিয়েছি, তোমরা বইতেও পেয়ে যাবে, এগুলো অসুবিধা কিছু নেই। মুক্তপায়িত তামার পাত্র সবুজ ধারণ করার কারণে তামার পাত্রতে এই বেসিক কপার কার্বনেট তৈরি করে না, এই যে ফর্মুলাটা দিয়ে দিয়েছি এটা তৈরি করে। আর তামার পিতলের পাত্রে দীর্ঘদিন টক স্বাদের ফল রাখা হয় না, কারণ তামার সঙ্গে টক বিক্রিয়া করে একটা কিছু কিছু এমন লবণ উৎপন্ন করে, সেই লবণগুলো শরীরের পক্ষে ভালো নয়। অ্যাসিডিক অ্যাসিড জৈব যৌগ, এগুলো তো সোজা কোশ্চেন, সোডিয়াম কার্বনেট জৈব যৌগ উভয় ক্ষেত্রে কারণ লিখতে পারবে, কারণ এটা তো কার্বন হাইড্রোজেন বন্ড দ্বারা তৈরি করা থাকে। এটা দেখো অজৈব যৌগ, এগুলো নয়, এগুলো তো দেখলেই বুঝতে হবে, এগুলো সোজা কোশ্চেন। তার চেয়ে বেটার কোশ্চেন ছিল এই পরের কোশ্চেনটা, এই যে যে ইথিলিনের একটি গঠন সংকেত দেখা হয় সেটা দেখিয়ে দিয়েছে, এই যে ইথিলিনের গঠন সংকেত। তারপরে দেখা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ ইথিলিনের মধ্যে যে ব্রোমিন পাঠালে লাল বর্ণের, সেটা একটা বর্ণহীন হয়ে যায়, সেটাই প্রমাণ করে ইথিলিন হচ্ছে কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তা 3-এর দাগ শেষ হয়ে গেল। বিভাগ ঘয় 4-এর দাগে যে কোশ্চেনগুলো আছে, এগুলো তো তোমাদের সাজেশন আমি দিয়েছিলাম। দেখো এই কোশ্চেনটা সাজেশন আমার দেওয়া ছিল, ঠিক আছে, এই কোশ্চেনটা সাজেশনে দেওয়া ছিল, এই কোশ্চেনটা সাজেশনে দেওয়া ছিল, এই যে R=2F এর প্রমাণটা সাজেশনে দেওয়া ছিল। ঠিক আছে, আমি তোমাদের এখান থেকে এই অঙ্কগুলোর মধ্যে কিছু কিছু অঙ্কগুলো করেছি, এগুলো উত্তর দেওয়া আছে, আমি অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করেছি। আমি দেখো দেখে নাও, আমি অঙ্কগুলো বার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি সলভ করেছি অঙ্কগুলো তোমাদের জন্য। দেখো যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, যে মার্কিউরিক অক্সাইডের যে কোশ্চেনটা, দেখো এখানে আমি এটা করে দেখিয়ে দিয়েছি, যে তাহলে এই যে HGO-কে ভাঙলে যে পরিমাণ, অর্থাৎ 216 গ্রাম থেকে 16 গ্রাম পাওয়া যাচ্ছে। দেখো এটা তো নর্মাল ভাঙলে এটা পাওয়া যাচ্ছে 32 গ্রাম, তাহলে 216 গ্রামে পাওয়া যায় 16 গ্রাম। তাই সেই 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে পটাশিয়াম ক্লোরাইডকে কি কতটা পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে, মানে এইটা হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম থেকে, এই যে তাহলে 16 গ্রাম পাওয়া যাবে 40.38 গ্রাম থেকে। তাহলে এই যে এইখান থেকে তুমি সলভটা করলে এই অ্যান্সারটা হয়ে গেল। তারপরের কোশ্চেন যেটা ছিল, দেখো এই যে 200 গ্রাম ধাতব 112 গ্রাম ধাতব অক্সাইড পাওয়া যায়, গ্যাসটি যৌগ উৎপন্ন হয়, বাষ্প ঘনত্ব 22 হলে কত মোল গ্যাস উৎপন্ন হয়েছে, এটাও করেছি। দেখো এই যে খুব চটপট করতে হয়েছে কোশ্চেনটা, সবাই আজকে হাতে পেলাম। D=22, তাহলে এমটা হবে 44 2D হিসেবে। তাহলে কার্বনেটের 200 গ্রাম থেকে 112 গ্রাম অক্সাইড হলে গ্যাসীয় মোল, আমি ধরে নিচ্ছি কার্বন ডাইঅক্সাইডই হয়, তাও লিখছি গ্যাসীয় যৌগটা উৎপন্ন হবে 88 গ্রাম। তাহলে মোলের সংখ্যা কী ফর্মুলা ছিল, W/M, তাহলে 88/44 2 মোল। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু কারণ নেই। আচ্ছা, এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, এই যে লাইটের অঙ্কটা, এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন দিয়েছে, তোমাদের এগুলো সলভ করা খুব একটা বেশি হয় না।
আপতন কোণ একই হলে ABC তিনটে প্রতিসরণ কোণের মান দেওয়া আছে, কোনটাতে গতিবেগ সর্বনিম্ন এবং কেন। দেখো এখানে আমি করেছি, দেখো আপতন কোণের মানটা যদি আই ধরে নিই একই, তাহলে তিনটে প্রতিসরণ কোণের মান sin 30, sin 45, sin 60 মানগুলো হচ্ছে হাফ, 1/√2, 1√3/2। তাহলে সেই হিসেবে দেখো sin i বাই sin a করলে মিউ এ, মিউ বি, মিউ সি, এখানে যদি এই মানগুলো বসাই আমরা, এই মানগুলো বসালে দেখা যাবে মিউ এর মানটা সবচেয়ে বেশি, মিউ বি, তারপর সব মিউ সি। যার প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে সেখানে আলোর গতিবেগ সবচেয়ে কম হয়, তাহলে ভি এটা সবচেয়ে কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপশনটা। আর এরপরে দেখো এই যে দুটো কারেন্টের অঙ্ক আছে, আমি এই দুটো করে দিয়েছি। শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ 25 আর সমান্তরাল সময় যুক্ত করলে 6, তাই প্রতিটি পরিবাহী রোধ নির্ণয় করো। এই যে অঙ্কটা করে দিচ্ছি দেখো, এটা তো খুব সোজা অঙ্ক ছিল। R1 + R2 25, আর 1/R1 + 1/2 = 1/6। এখান থেকে R1 R2 150 বেরোচ্ছে, এই যে 150। তাই এইবার দেখো এখান থেকে R1 - R2টা বার করে নিলাম, আমি ফর্মুলা অ্যাপ্লাই করে 5 ওহম। তাহলে R1 + R2 25, আর R1 + R1 - R2 হচ্ছে 5। সেখান থেকে তাহলে R1 বেরোবে 15, R2 বেরোবে 10। এবং উল্টো তুমি প্লাস মাইনাস করে করলে ব্যাপারটা এদিক ওদিক হবে, হয়তো R2টা 15, R1টা 10। যাই হোক, এই 25 মানে 15 আর 10 এই হচ্ছে উত্তর। তা দেখো এখানে লিখে দিলাম, একটা 15 হবে, একটা 10 হবে। আর এই যে এই অঙ্কটা যেটা দিয়েছি এখানে, প্রতি একক শক্তি যদি 5 টাকা করে খরচা হয়, তাহলে 50 ওয়াটের 10টা বাল্ব যদি প্রতিদিন 10 ঘন্টা করে জ্বলে, তার 30 দিনে কত খরচা হবে। এটা একদম সোজা অঙ্ক দিয়েছিল। তাহলে বাল্বের মোট শক্তি ব্যয় কত হবে, তো ওই শক্তি ব্যয় যেটা, সেটা হচ্ছে 10 × 50 × 10, 5000 ওয়াট আওয়ার। তাহলে 5000 কিলোওয়াট আওয়ার। এটাই তো আমাদের বিওটি, 5000 কিলোওয়াট আওয়ার মানে তো বিওটি, তাই না? তাহলে 5000 কিলোওয়াট আওয়ারের জন্য বিওটি, তাহলে 5000 কিলোওয়াট মানে 5 কিলোওয়াট আওয়ার যেটা আসছে 30 দিনে, মোট 5 টাকা করে 750 টাকা বিল আসবে। ঠিক আছে, তাহলে বুঝে গেছো, এটা হয়ে গেল। তাহলে মোটামুটিভাবে তোমাদেরকে যা যা কোশ্চেনগুলো সলভ করা প্রায় সবই করে দিলাম। এবার এই বড় কোশ্চেন যেগুলো যেগুলো আছে বাকিগুলো তোমরা সব মোটামুটি সব পেয়ে যাবে। এই যে এটা উত্তরটা কমে হবে, এই কোশ্চেনগুলো কোনো প্রবলেমের কোনো জায়গা নেই, এগুলো ডাইরেক্ট কোশ্চেন, তোমরা এগুলো লিখতে পেয়ে মৌলিক গুরুত্বপূর্ণ ধারণা কি, এগুলো সব ডাইরেক্ট কোশ্চেন, এগুলোর মধ্যে কোনো বিশেষ কোনো ব্যাপার স্যাপার নেই। আমি আর এগুলো আলোচনা করলাম না, তোমরা এগুলো নিজেরাই করে নিতে পারবে। হ্যাঁ, এই প্যাকেজিংয়ের জন্য পাট পলিথিনের মধ্যে কোনটা পরিবেশ বান্ধব, তোমরা জানো যে পাট পরিবেশ বান্ধব, পলিথিন মাটিতে মেশে না। এই সব কোশ্চেন অ্যান্সারগুলো বইতে তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস মোটামুটি চ্যাপ্টার এইগুলো সব দেখে নিও ভালো করে, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কোশ্চেন করো, যদি বড় কোশ্চেন নিয়ে 4 দাগে আমি তোমাদের সেই অ্যান্সারগুলো পরে করে দেবো। ভালো থেকো।